পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে অমীমাংসিত সমস্যার সমাধান চায় বাংলাদেশ। এমন পররাষ্ট্রনীতিকে সাধুবাদ জানিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ সুফল বয়ে আনবে, পাশাপাশি এই উদ্যোগ ভূ রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এসএম আরিফ জানাচ্ছেন বাকিটুকু। দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলোর সমাধান চেয়েছে বাংলাদেশ। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আলোচ্য বিষয় ও প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম জানান, এই উদ্যোগ সুফল বয়ে আনতে পারে। আনন্দের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশের স্বার্থের ব্যাপারে অসম্ভব রকম অনড় এবং শক্ত রয়েছে। যেমন পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে। অবশ্যই পাকিস্তানের ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের উপর যে জেনোসাইড হয়েছে, অন্যায় অত্যাচার হয়েছে, তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আসলে উভয় দেশের জন্যই এই শুভ উদ্যোগ ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। এই বিশেষজ্ঞের মতে ৫ আগস্ট পরবর্তী সময়ে ভূ রাজনীতিতে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২৪শে বিপ্লব শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরেই বিপ্লব সাধন করেনি, পররাষ্ট্রনীতি ক্ষেত্রে বা এই ধরনের জিওপলিটিক্সের ক্ষেত্রে বিরাট পরিবর্তনের সূচনা করেছে। চীনের সাথে আমাদের আরও ঘনিষ্ঠতা বাড়বে। আগে তো শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক ছিল। আওয়ামী লীগের লোকেরা বলতো যে তারা হচ্ছে তাদের অর্থনৈতিক বন্ধু, রাজনৈতিক বন্ধু না, রাজনৈতিক বন্ধু হচ্ছে দিল্লি। এখন আমাদের রাজনৈতিক অর্থনৈতিক বন্ধু দিল্লি। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের পলিসি, দিল্লির বিপরীতে পিকিংয়ের সমর্থনে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, এই সব দেশগুলো যেভাবে পূর্ব দিকে আছে সেগুলোর সাথে সম্পর্ক রক্ষা করে আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। একটি দক্ষ পররাষ্ট্রনীতিই পারে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে, এমনটাই মত এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। আমাদের স্বকীয় বিশ্বাস, শক্তি এবং পলিসি এগুলোকে সমুন্নত রাখতে পারলে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় না জাতীয় নাগরিক পার্টি, তবে বিচার সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে সরকারকে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা চলার মধ্যবিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় দলটির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ জানান, আলোচনায় তারা নাগরিকদের নিরাপত্তার অধিকার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপক পরিবর্তনের তাগিদ দিয়েছে। আগামী জাতীয় নির্বাচন হবে একই সাথে গণপরিষদ এবং জাতীয় নির্বাচনও হবে। এর আগে সকাল 10:30টায় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। বৈঠকের আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী এবং গণ আকাঙ্ক্ষার জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। জুলাই মাসের গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ১৬ বছরের একটি ফ্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল এই বাংলাদেশের জনগণ, এবং হাজারো মানুষের শাহাদাত বরণ, হাজারো মানুষের আহত হওয়ার বিনিময়েই আমরা আজকের এই প্রেক্ষাপট। জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যে দলের প্রধান শক্তি জায়গাটা বা ভিত্তির জায়গাটা হচ্ছে এদেশের তরুণরা। ভারত, আমেরিকা কিংবা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এই সময় বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, তবে এটি চাপিয়ে দেয়া যায় না। গণতন্ত্রের চর্চা দরকার। দেশে সমস্যা আছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। তা আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজ। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে। এদিকে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতে মুসলিম নির্যাতন হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেয় প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়। আওয়ামী লীগ নির্বাচনকে কলঙ্কিত করার মাধ্যমে দেশের পুরো ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন শামসুজ্জামান দুদু। আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেই। এই দেশে গণতন্ত্র বিনাশী শক্তিকে শুধু রাখেনি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি। শেখ হাসিনার মধ্য দিয়ে তিনটে নির্বাচন করে প্রমাণ করেছিল যে বাংলাদেশের কোনো নির্বাচনী ব্যবস্থা নাই। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদরা বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামীর জনসভায় তিনি মন্তব্য করেন। এই সময় তিনি আরো বলেন, গত 15 বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছে। প্রতিনিধি মাহফুজ সাজুর তথ্য ছবিতে প্রতিবেদন আতিকুর রহমান তিতাসের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার বৈষম্যমূলক রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা জামায়াত ইসলামী আয়োজিত জনসভায় যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ইসলামী এমন রূপরেখা দিতে চায়, হানাহানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, সাদাবাজি থাকবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় হয়নি। গত 15 বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের ইজ্জত আবরু কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। এ সময় কোনো ধরনের চক্রান্ত ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যাশা করেন জামায়াত আমির। বলেন, বাংলাদেশকে অবশ্যই পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তিস্তা পাড়ের অনেক মানুষ ভালো করে একটা ঘর বাড়িও তৈরি করে না, কারণ জানে বন্যার স্রোত তার তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে। এই দুঃখ মুছে যাক আমরা চাই। এই জন্যে তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে, গড়িমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে রাষ্ট্র বাধ্য করেছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা দুটি বিষয় নিশ্চিত করা হবে। সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। এদেশের 18 কোটি মানুষের উপরেই তাণ্ডব চালিয়েছিল। শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে, তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে, শেষ করেছে জামাতে ইসলামীকে দিয়ে। এ সময় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথা আর কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেন,
দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে একাট্টা হতে হবে। দুপুরে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি বলেন, ফ্যাসিবাদের ঠাঁই এই বাংলার মাটিতে হবে না। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে কর্নেল অলি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। সব রাজনৈতিক দল একমত না হলে সংস্কার করে লাভ হবে না বলেও জানান কর্নেল অলি। আমরাই সবচেয়ে প্রথমে, আজকে সবাই বলছে 1 বছর আগে বৈষম্যহীন বাংলাদেশ, আমরা কিন্তু 2006 সালে সর্বপ্রথম জনসমক্ষে বলেছিলাম বৈষম্যহীন সমাজ কায়েম করতে চায়। এখন যারা চিন্তা করতেছে বৈষম্যহীন, আমরা সেটা 18 বছর আগেই চিন্তা করেছি। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করে না। আওয়ামী লীগ যেন ভবিষ্যতে আর মিছিল করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার। এর আগে পরিদর্শনে বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন পরিদর্শন করেন তিনি। ইফতারের জন্য কোনো টাকা পায় না, এইবার কিন্তু আমরা এটা ব্যবস্থা করছি। ওনাদের এইবার যে প্রীতিভোজের এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করছি। ওনাদের যে টিএডি এর যে টাকাটা কিছু টাকা বাকি রয়েছে, আমরা এটা চেষ্টা করতেছি। যেহেতু এই টাকাটা তো আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আনতে হয়, আপনারা তো জানেন, তো ব্যাংক ট্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছিলো। আমরা আস্তে আস্তে এদের জন্য টাকাটা পেয়ে যায় ব্যবস্থা করতেছি। এবং সেদের ক্ষেত্রে এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যে 30% করে পায় ঝুঁকি ভাতা, এটা আবার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। এই রেস্ট্রিকশনটা যেন উঠাই দেওয়া যায় কিনা এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। 6 দফা দাবি আদায়ে এবার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। রোববার দেশব্যাপী কর্মসূচি পালন করবেন তারা। আজ রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের বাটোয়ারি। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে আজ প্লেকার্ড হাতে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুর 12:15টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেন এইসব শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরীর চকবাজারে খালে পড়ে নিখোঁজ 6 মাস বয়সী শিশু সেহরিসের মরদেহ 14 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সকাল 10টায় দুর্ঘটনার স্থান থেকে 2 কিলোমিটার দূরে নিজ বাড়ির কাছাকাছি জায়গা চাকতাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার ও পুলিশ সদস্যদের টানা অভিযানের পর সকালে চাকতাই খালে ভেসে থাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। এর আগে শুক্রবার শিশুটির মা ও দাদির সঙ্গে বাড়ি যাওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা সহ হিজলা খালে পড়ে যায়। স্থানীয়রা রিকশা চালককে তাৎক্ষণিক উদ্ধার করলেও শিশুটির মা ও দাদিকে পানির প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। পরে ব্রিজের নিচে পাইপে আটকা পড়া অবস্থায় সিটি কর্পোরেশনের কর্মীদের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হয়েছিল শিশুটি। সরকারি কঠোর নির্দেশনার পরেও রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালক, যান কাঠামো এবং উচ্চ গতিতে ট্রাফিক আইন ভঙ্গের কারণে হরহামেশাই ঘটছে এইসব দুর্ঘটনা। প্যাডেল চালিত রিকশা না থাকায় নগরবাসী বাধ্য হয়ে চলাচল করছে ঝুঁকিপূর্ণ এসব অটোরিকশায়। রবি হোসেনের ক্যামেরায় আবু সাইদ দুপুর 5 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ উপস্থাপন করছি প্রথম পর্ব। রাজধানীর ব্যস্ততম রাজপথ যেন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। অলিতে গলিতে হাঁটা চলে যেন দায়। চারদিকে গিজগিজ করছে অটোরিকশা। অবশ্য এসব বাহনকে বাংলার টেসলা নামেও মজা করে ডাকেন অনেকে। অটো রিকশা হলো ম্যানুয়ালি টানা রিকশা বা মানবচালিত রিকশার মোটরযুক্ত সংস্করণ। বেশিরভাগ অটোরিকশারই 3টি চাকা থাকে এবং চলার সময় এর গতিবিধি নিয়ন্ত্রণে থাকে না। গতিবিদ্যার কোনো সূত্রেরই ধার ধারে না এই অটোরিকশার কারিগরি কাঠামো। এসব অটোরিকশায় চড়ে হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। আমি মনে করি এটা তো অবশ্যই ঝুঁকি আছে এটাতে। আমি এটার পক্ষপাতিত্ব না, এটার আমি চাই এটাকে মানে বন্ধ করে দেখ। এই সমস্ত গাড়ির মধ্যে চললে ভয় একটু লাগে,
স্পিডে চলে তো এই জন্য। ওখানায় তো মনে করেন স্পিডে চলে, ওখানে মনে করেন যে ভয় লাগে। ওরা যখন অটো নিয়ে মেন রাস্তায় ওঠে, যে গতির হিসাবে তারা চালায়, এটা ফ্যামিলি নিয়ে ওঠাটা খুবই রিস্কি। তবে অটোরিকশা চালকরা স্বীকার করলেন বাস্তবতা। কেন চলছে এসব ব্যাটারি চালিত অটোরিকশা, আর কারাই বা চালাচ্ছেন, কেন আইনি তোয়াক্কা করছেন না তারা? কিছু কিছু ড্রাইভার আর কি ওইভাবে চালায় না, ওরা ধরা চালায়। এর পিছিয়ে কে আছে এটা আমি বলতে পারবো না। সরকারি লোক এর মধ্যে আছে, এই ওই কিছু কিছু সরকারি লোক অবসরপাতি আছে, এরাও মনে করেন যে 10টা গাড়ি বানছে। সরকার অনেক চেষ্টা করে, এমনকি এসব রিক্সা মূল সড়কে চলাচল আটকাতে রিক্সা ফাঁদ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা আইসি গরিব মানুষ, আমরা অটো রিক্সা চালাই, আমরা সংসার চালাই। তারা অনেক টাকা আলা, তারা এখন রাজনীতি করে, তারা তাদের ক্ষমতা দিয়ে মনে করো আমাদেরকে ব্যবহার করি, আমরা এইভাবে ইনকাম করে তাদেরকে জমা দেই। জায়গায় জায়গায় ধরে, তারপরে এই দিন আবার দইতে হবে, বিঠাগো বা এই দিতে হবে, খিসারত দিতে হবে। এই খিসারতের জন্যই বাদ দিলাম। অটোরিকশা এশীয় অঞ্চলে পরিবহনের জন্য একটি সাধারণ মাধ্যম। এগুলো সাধারণত উষ্ণ বা উপকূলীয় জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়। কিন্তু বাংলাদেশে যেসব অটোরিকশা চলাচল করে তার বেশিরভাগই স্থানীয়ভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাধারণ রিকশা কেটে তৈরি করা হয়, ফলে গতি জড়তা বিষয় থাকে না কোনো নিয়ন্ত্রণে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এরা আসলে পুলিশকে অবমাননা করে, এই বিভিন্ন আইন অবমাননা করে ওরা অনেক সময় চলে আসে। সেক্ষেত্রে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা ওদেরকে সচেতন করি, অনেক সময় সচেতন করি। রাজধানীর রাজপথে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, যেগুলো নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হলেও কাজের গড়ির জন্য থেকে গেছে কেতাবেই। তবে যাত্রীরা বলছেন এই মাধ্যমটি আসলে ঝুঁকিপূর্ণ হলেও প্রয়োজনীয় তাগিদে তারা ব্যবহার করছেন। তবে যারা এসব নামিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে হয়তোবা এই যানবাহনের যে দাপট রাজপথে সেটি কমে আসা সম্ভব। রাজধানীর আগারগাঁ থেকে আবু সাইদ আপু, মাই টিভি, ঢাকা। সরকারি হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা থাকলেও জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিন্ন চিত্র। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে রোগীরা, লোডশেডিংয়ে হাসপাতালে তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। প্রতিনিধি মাইনুল ইসলামের রিপোর্ট তুলে ধরছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এটি কোনো শুটিং বা সিনেমার দৃশ্য নয়। এই দৃশ্য জামালপুরের ইসলামপুর উপজেলার 50 শয্যা হাসপাতালের। গত শুক্রবার, শনিবার ও রবিবার রাতের চিত্র। রাতে বিদ্যুৎ চলে গেলেই নেমে আসে এক ভুতুড়ে অন্ধকার পরিবেশ। বিদ্যুৎহীন অবস্থায় চলে চিকিৎসা সেবা। আধুনিক যুগে এসেও চিকিৎসা সেবা চলছে মোবাইলের আলোতে। বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। বিদ্যুৎ গেছে, বাচ্চা কান দিতেছে, আমি দোকানে যাইতেছি একটু কার্টুন আনতে, বাতাস করা লাগবে। কখন কারেন্ট আসে তাতে গ্যারান্টি নেই। কালকে কারেন্ট গেছিল, অনেক সমস্যা করে থাকা হয়েছে। অন্ধকারের ভিতরে সবাই অনেক কষ্ট করতেছে। আমি চাই যে যেন সারা দরকার। ফ্যান চলতেছে না, খানা বানা করতেছে না, এলি তো অসুবিধা হইতেছে। বিদ্যুতের দরকার। সেবা প্রত্যাশীদের দাবি, চিকিৎসক ও নার্সরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিতে হচ্ছে ইনজেকশন, স্যালাইন কিংবা জরুরি চিকিৎসা। এতে বাড়ছে ঝুঁকি, ঘটছে ভুল চিকিৎসার আশঙ্কা। এদিকে যেমন ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালে আছে, কারেন্ট নাই, ফ্যান নাই, কোনো কিছু নাই, এই তো কষ্টের মধ্যে পড়ে গেছি। কারেন্ট মাঝে মাঝে রাতে থাকে, বেশিরভাগ রাতে অনেক চলে যায়, আর অনেকক্ষণ পরে আসে। উপজেলাতে বিদ্যুৎ আসলে কমই থাকে, সামনে দেখা যাবে আরো সমস্যা হচ্ছে। বাট আমাদের চিকিৎসাতে কোনো ঘাটতি হয় না। চিকিৎসা আমরা মোমবাতি দিয়ে হলেও আমরা পুরোপুরি চিকিৎসাটা দিয়ে যাচ্ছি। সংশ্লিষ্টদের দাবি, বিদ্যুৎ সংযোগে কারিগরি ত্রুটির কারণে এই পরিস্থিতি। দ্রুত সমাধানের আশ্বাস তাদের। জমানো আছে, সারাদিন চালাইতে ওদের একটু চাপ করে যাচ্ছে। মেশিন তো বোঝান, এগুলো তো মেশিন, তো আমরা যেমন সারাদিন কথা বললে কষ্ট হয়। স্বাস্থ্য খাতে এমন অব্যবস্থাপনা নিশ্চয়ই কাম্য নয়। দ্রুত সমস্যা সমাধান হবে, এটাই প্রত্যাশা হাসপাতালে সেবা নিতে আসা ভুক্তভোগীদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। মাগুরায় মোহাম্মদপুর উপজেলার ধানি জমিকে জলমহাল উল্লেখ করে 20 একরের বেশি জমি ইজারা দিয়ে আসছে প্রশাসন। এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও। নিয়মের বাইরে গিয়ে প্রশাসনের ইজারা দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিকরা। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের প্রতিবেদন।
মাগুরায় মোহাম্মদপুর উপজেলার খোপবাউড় নামে পরিচিত জায়গাটি কাগজ কলমে ধানি জমি। সম্প্রতি এই জমি জলমহল দেখিয়ে প্রশাসনের ইজারা দেওয়ার অভিযোগ উঠায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমি দাবি করা ব্যক্তিরা জানান, এই বাউড়ে রায়পাশা, নৈহাটি ও মোহাম্মদপুর মৌজার ডাক নাম্বার উল্লেখ করে যে জমি জলমহল দেখিয়ে যে ইজারা দেয়া হয়েছে তার মধ্যে ঐতিহাসিক গ্রান্ট অ্যান্ড রোড, অন্যদিকে ব্যক্তি মালিকানা ধানের শ্রেণী জমি অন্যায়ভাবে দখল দিয়ে দেওয়া হচ্ছে। গ্রান্টার রোডে ইজারাদার দিচ্ছে, ওই জায়গায় ভোগ দখল খাচ্ছে, আমাদের জমিতে কেন ভোগ দখল যাচ্ছে? সরকারের এই ইজারাদার কিছু লোক তারা ঝামেলা করার পায়তাড়া করতেছে এবং জোরপূর্বক আমাদের জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে। মোহাম্মদপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও পরিচালক জানান, দীর্ঘদিন যাবৎ খোপবাউড়টি তারা জলমহল হিসেবে ইজারা নিয়ে আসছে। সরকার আমাকে আহ্বান করছে ডিসিএল নবায়ন করার জন্য। আমি তখন পথের ফকির, আমার মৎস্যজীবী ফকির, এদের এখন কিছুই নাই। তাহলে এখন আমরা কি করব? এখন এই প্রথম বছরে যেহেতু আমার এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে 4 তারিখের পর থেকে, তাহলে পরে আবার নতুন করে আমি চিঠি পাইছি। এই চিঠি পাইছি, এখন আবার নতুন করে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে। তাহলে পরে যে বিশৃঙ্খলা এবং ক্ষতিগ্রস্ত এর দায় কে নেবে? আইনজীবী শফিকুল ইসলাম জানান, সম্পূর্ণ ব্যক্তি মালিকানা ধানি শ্রেণীর জমিকে জলমহল দেখানোই ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। যে ইজারা প্রদান করছে জেলা প্রশাসন, সেটা চরমভাবে আইন লঙ্ঘনের শামিল এবং প্রকৃতপক্ষে অবৈধ এবং বেআইনি হিসেবে গণ্য করা যায়। বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, জলমহলের মধ্যে কিছু জমি আছে, সেগুলো ধানি জমি, কিন্তু সেগুলো এখন যারা দাবি করছেন তাদের না। জলমহলের ভিতরে কিছু জমি আছে, সেগুলো ধানি শ্রেণীর। তবে সেটা এই যে বাদীরা যে মামলা করছে, আনোয়ার হোসেন দিগর, তাদের জমি না, কিন্তু সেটা ভিন্ন জমি। সেটা নিয়ে একটা মামলা অলরেডি তৈরি হয়েছে এবং সামনে করা হবে। তবে জেলা প্রশাসন বলছে বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়েছে। এছাড়া ইজারার বর্তমান কার্যক্রম চলমান। এ নিয়ে কোর্টে মামলাও হয়েছে, এটার ইজারা বর্তমানে কার্যক্রম চলমান। তো এখানে যেটা হচ্ছে যে স্থানীয়ভাবে এই জুলাই আগস্ট পরবর্তী কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। একদিকে একটি পক্ষ বলছে এটি ধানি শ্রেণীর জমি, যা ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে আরেকটি পক্ষ যারা ইজারা পেয়েছেন তারা বলছেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন সচেতন মহল। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা।